ত্রিপুরা রাজ্যের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আমি জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বাংলার সিলেবাস এবং সমস্ত যে গদ্য কবিতা তার ব্যাকরণ কি আছে এগুলি সমস্ত কি থাকবে এগুলি তোমাদেরকে নতুন নতুন ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, তৎসঙ্গে তার মার্কস ডিস্ট্রিবিউশন কি রকম থাকবে এগুলিকে তোমাদের সম্পর্কে অবগত করে দেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। তোমরা একটু ভালো করে শুনবে। আর আরেকবার জেনে নিই, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। এখন আমি শুরু করছি তোমাদের বাংলা সিলেবাস। বাংলা সিলেবাসের প্রথমেই থাকবে গদ্য 17 নম্বরের জন্য, কবিতা 17 নম্বরের, ছোট গল্প 8 নম্বরের, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ 11 নম্বরের, ধ্বনিতত্ত্ব 9 নম্বরের, ছন্দ বিষয়ক আলোচনা 6 নম্বরের জন্য এবং প্রবন্ধ রচনা থাকবে 12 নম্বরের। আর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ আভ্যন্তরীণ মূল্যায়ন, যেটার মধ্যে খাতা থাকবে, তোমাদের অ্যাটেন্ডেন্স থাকবে, তোমাদের বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস কীরকম থাকবে, এগুলি সমস্ত কিছুর নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের আভ্যন্তরীণ মূল্যায়ন করবেন। এই টোটাল গেল তোমাদের 100 নম্বর। এখন আসছি যে তোমাদের গদ্য কবিতা কি থাকবে। প্রথমে আসছি কবিতাগুলিতে। তোমাদের কবিতা থাকবে 5টি। প্রথম কবিতা সবুজের অভিযান, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় কবিতা কাল বৈশাখী, মোহিতলাল মজুমদার। তৃতীয় কবিতা নারী, কাজী নজরুল ইসলাম। চতুর্থ কবিতা যুদ্ধ কেন, কবি দীনেশ দাসের। আর আগামী কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের। গদ্য থাকবে 4টি, বাহুবল ও বাক্যবল, ঋষিকবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবিতা ও বিজ্ঞান, আচার্য জগদীশচন্দ্র বসুর। 3 নম্বর গদ্য অন্নদা দিদি, পল্লীকবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর থাকবে যুগ জিজ্ঞাসা, অন্নদা শঙ্কর রায়ের। ছোট গল্প থাকবে 2টি, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, পরশুরামের লেখা। আর থাকবে আরেকটি ছোট গল্প অযান্ত্রিক, শ্রী সুবোধ ঘোষের লেখা। বাংলা সাহিত্যের ইতিহাস আমরা একাদশ শ্রেণীতে যেটা পড়েছি সেটা পৌরাণিক যুগ। এখন আমরা পড়ব বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এই আধুনিক যুগে প্রথমে থাকবে গদ্য সম্পর্কে আলোচনা। এই গদ্য বিষয়ে কে থাকবেন? থাকবেন উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মহাকাব্য আখ্যান কাব্যে থাকবেন শ্রী মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, গীতিকাব্যে বিহারীলাল চক্রবর্তী। কাব্য সম্পর্কে সাধারণ পরিচয় এনিএস কাব্যে থাকবেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের কাব্যের পরিচয়। নাটকে মাইকেল মধুসূদন দত্তের নাটক, দীনবন্ধু মিত্রের নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক এবং সর্বোপরি থাকবে বিজন ভট্টাচার্যের নাটক। উপন্যাস ছোট গল্পে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, রবীন্দ্রনাথ ঠাকুরের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, তারাশঙ্করের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এবং উপন্যাস সম্পর্কে আলোচনা থাকবে। ব্যাকরণগত দিক থেকে 2টা পার্টে ভাগ করা হবে। একটা অংশ থাকবে ধ্বনিতত্ত্ব, আর একটা অংশ থাকবে ছন্দ সম্পর্কে আলোচনা। ধ্বনিতত্ত্বে থাকবে স্বরভক্তি বিপ্রকর্ষ, অপিনিহিতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, সমীভবন, নাসিক্যী ভবন, বিষমী ভবন, স্বরলোপ, লোক নিরুক্তি এবং বর্ণদিত্য। আর ছন্দতে থাকবে 3 প্রকার ছন্দের আলোচনা। যে ছন্দ কাকে বলে, কয় প্রকার, কি ছন্দ, কয় প্রকার বলতে 3 প্রকার ছন্দ: স্বরসঙ্গতি, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এখানে ক্লাসে যখন আমরা যাব তখন এই 3 প্রকার ছন্দ নিয়ে আলোচনা করব, ছন্দ নির্ণয় করব, ছন্দ কয় প্রকার, কি প্রকারের বৈশিষ্ট্য, তার উদাহরণ সহ আলোচনা ইত্যাদি ডিটেলসে আলোচনা হবে। এছাড়াও থাকবে 12 নম্বরের জন্য প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনাগুলি থাকবে বলতে গেলে আনসিন, কিন্তু ক্লাসের মধ্যে আমরা কিছু রচনা আমরা আলোচনা করব। তোমাদের যেহেতু সময় কম, সেই কম সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে বেশি কাজ করে যেতে হবে। চলাই হচ্ছে জীবন, চলাই হচ্ছে আমাদের কাজ। কাজে আমাদের এই অল্প পরিসর সময়ের মধ্যে আমরা একটু দেরিতে চলছি, যেহেতু একটা প্রাকৃতিক বিপর্যয়ই বলি আর রোগই বলি, একটা চলছে কিছু, এই চলাটার জন্যই আমরা কিন্তু পিছিয়ে পড়েছি।
তাই পিছিয়ে পড়লে চলবে না। কাজ করে যাওয়ার নামই জীবন, এবং কাজ করে যেতেই হবে আমাদেরকে, তা না হলে আমাদের চলবে না। কারণ এই স্বল্প পরিসর সময়ের মধ্যেই আমাদেরকে চলতে হবে। এবং আজকেও আমরা যারা এসেছি আজকে এখানে পড়াতে তোমাদেরকে, আমাদেরকেও কিন্তু একটা লিমিটেড সময়ের মধ্যেই তোমাদেরকে পড়াতে হবে। আজকে কিন্তু তোমাদেরকে শুধু সিলেবাস দিয়ে আমি শেষ করব না। আমি এখানে কিন্তু তোমাদের যে কবিতাগুলি আছে সেই সিলেবাসের কবিতাগুলির মধ্যে প্রথম যে কবিতাটি আছে সেই কবিতা, যে প্রথম না, এটা দ্বিতীয় কবিতা, কালবৈশাখী। সেই কালবৈশাখী সম্পর্কে কিন্তু আমি আজকে এখানে আলোচনা করব। কালবৈশাখী এখন কি মাস? এখন হচ্ছে বৈশাখ মাস। সেই বৈশাখ মাসেই আমি কিন্তু একদম রেডি হয়ে থাকি প্রতি বছর যে কখন ক্লাস 12 ক্লাসে আসবে আর কালবৈশাখী সম্পর্কে আমি বৈশাখ মাসে আলোচনা করব, ঠিক কিনা? একদম যথোপযুক্ত। এবং এই সময়টাই কালবৈশাখীর জন্য আলোচনার একটা একদম পাক্কা সময়। এই সময়টার মধ্যেই কিন্তু আমাকে কালবৈশাখীটা আলোচনা করতেই হবে। তার জন্যে আজকে সুযোগ পেয়ে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে কালবৈশাখী নিয়ে আলোচনা করব। কালবৈশাখীর কবি শ্রী মোহিতলাল মজুমদার। কবির জন্ম হয়েছে নদিয়া জেলায়, পশ্চিমবঙ্গের 1888 খ্রিস্টাব্দে। 1888 খ্রিস্টাব্দে কবির জন্ম। আর তিনি প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন। শিক্ষকতা করতে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সাহিত্য চর্চাও করতেন এবং শিক্ষকতাও করতেন। কিছুদিন পরে হঠাৎ করে যে সময়ে তিনি শিক্ষকতা করেছেন সেই সময় শিক্ষকদের কিন্তু মাইনের অবস্থাটা খুব বেশি ভালো ছিল না, যার জন্য তিনি কিন্তু শিক্ষকতার চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দিয়ে পরে হঠাৎ করে মনে হলো যে আমি যদি জমি জরিপের কাজ করি, কানুনগোর একটা চাকরি করে নিই, তো উত্তরবঙ্গে ওই শিলিগুড়ি ইত্যাদি জায়গাগুলোতে গিয়ে পরে ওই জায়গাতে একটা চাকরি নিয়ে নিয়েছিলেন, কানুনগোর চাকরি নিয়েছিলেন। চাকরি করতেন, তৎসঙ্গে কিন্তু তিনি ওই শিক্ষা বিষয়ক আলোচনা, সভা সমিতি এগুলি করতেন। সঙ্গে কিন্তু তিনি ওই লেখালেখির কাজটা কিন্তু ছেড়ে দেননি। এরপরে আবার কি মনে হয়েছে, উনি ওই কাজটাও ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে পরে আবার কলকাতায় ফিরে এসেছেন। ফিরে এসে পরে আবার একটা স্কুলে চাকরি নিয়েছেন। তখন কিন্তু স্কুলটা একটু বড় স্কুল, এখানেও কিন্তু শিক্ষকতার চাকরিই নিয়েছেন। সেই শিক্ষকতার চাকরিও করতেন, লেখালেখির কাজও করতেন। লেখালেখি চলছিল। এই সময়ে কবি এই কাজটা ছেড়ে পরে আবার একটা বড় কাজ পেয়ে যান, বঙ্গবাসী কলেজ, কলকাতার বুকেই। বঙ্গবাসী কলেজে কিন্তু আবার সেই বাংলা সাহিত্যেরই আরাধনা করতে তিনি চলে আসেন। তিনি কিন্তু সাহিত্যটাকে ছেড়ে দেননি, সাহিত্য চর্চাটা কিন্তু তার জন্য একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছিল জীবনের মধ্যে। তাই কিন্তু তিনি লেখালেখি কাজ করতেন। এই লিখতে গিয়েই তিনি যে কাব্যটা যিনি লিখলেন সেটা হলো গিয়ে হেমন্ত গোধূলি। আমাদের যে কালবৈশাখী যেটা কবিতা, এই কবিতার কিন্তু মূল কাব্যগ্রন্থের নাম হেমন্ত গোধূলি। আমি একটা জায়গা তোমাদেরকে বলতে একটু মিস করে গেছি, যে তোমাদের কিন্তু আমাদের যে ত্রিপুরা রাজ্যের ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টালে কিন্তু তোমাদের সমস্ত বইগুলিকে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা ছাত্র বন্ধুরা, ছাত্রীরাও তোমরা কিন্তু এই ওয়েব পোর্টালে গিয়ে এই বইটা, তোমাদের কিন্তু বইটা হবে এইটা বই তোমাদের। বইটা হচ্ছে সাহিত্য মালঞ্চ। দেখতে পাচ্ছ তোমরা সাহিত্য মালঞ্চ, এটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর বই, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত একটা বই। এটা হচ্ছে সাহিত্য মালঞ্চ। এই বইটাই কিন্তু তোমাদের পাঠ্য। এই বইটাই তোমাদের কিন্তু এবারে ক্লাস 12-এর জন্য চলবে। তো সাহিত্য মালঞ্চের থেকে কালবৈশাখী আমি কিন্তু আজকে পড়াচ্ছি। তো তোমরা একটা তোমাদেরকে বলেই দিলাম যে কালবৈশাখীর যে মূল কাব্যগ্রন্থ সেটা হচ্ছে হেমন্ত গোধূলি। এই হেমন্ত গোধূলি থেকে এটা নেওয়া। আর তাহলে আমি কবির জন্ম, তার কর্মজীবন ইত্যাদি সবগুলো বললাম। এগুলি কিন্তু বলার একটাই কারণ থাকবে যে কবির যে জন্ম এবং কর্মজীবন এগুলির থেকেও কিন্তু ছোট 1 নম্বরের প্রশ্ন থাকবে। যার জন্য তুমি কিন্তু মনে রাখবে যে কবির জন্ম তারিখটা হচ্ছে গিয়ে 1888 সাল এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তার জন্ম। তিনি প্রথম জীবনে শিক্ষকতার কাজ করেছেন। কাজ করতে করতে এরপরে তিনি চলে যান কলেজের চাকরির জীবনে, এবং সেই সঙ্গে কিন্তু তার সাহিত্য বিষয়ক আলোচনা, হেমন্ত গোধূলি কাব্যটিও কিন্তু সেই বিষয়ক আলোচনার ক্ষেত্রে থেকে আসা। এবং তার যে কবিতা সেটি হচ্ছে কালবৈশাখী কবিতা। এই কালবৈশাখী কবিতাটা তোমাদের পাঠ্য। এটা তোমরা ওয়েব পোর্টালে বইটা দেখলে পরেই যে কবিতাটা পাবে, সেইখান থেকে কিন্তু এই কালবৈশাখীটাকে যদি কবিতাটাকে দেখো তাহলে কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে। এছাড়াও তোমাদের বইটা সংগ্রহ করা, এখন যেহেতু বইয়ের দোকানগুলি বন্ধ, আজ থেকে হয়তো কিছু কিছু বইয়ের দোকান খুলতেও পারে। যদি খুলে তোমরা বই সংগ্রহ করতে পারবে, অথবা এবছরে যারা পরীক্ষা দিয়ে দিয়েছে
তাদের কাছ থেকেও তোমরা কিছু পুরানো বই সংগ্রহ করতে পারো। যদি পাড়া প্রতিবেশী কিছু পেয়ে যাও তাহলে বইটা সংগ্রহ করলে তোমাদের সুবিধা হবে, তোমরা পড়াশোনা কিন্তু চালিয়ে যাবে। আমাদেরকে এই অল্প সময়ের মধ্যেই আমাদেরই কিন্তু পড়াশোনা করতেই হবে, লেখাপড়া করতে হবে আমাদেরকে। আমরা যদি না পড়ি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, কারণ সময় কারোর জন্য বসে থাকবে না। ঠিক আছে, আমি কিন্তু এখন চলে যাচ্ছি আমার মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে কালবৈশাখী কবিতা। আমি অল্প অল্প করে পড়ে যাব, পড়ে কিন্তু ডিসকাস করতে করতেই আমি এটা আলোচনা করে শেষ পর্যন্ত যাব। কবিতা শুরু করছি। কালবৈশাখী কবিতা, মোহিতলাল মজুমদার। মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে, আনন কানন পাণ্ডুর করি, জলস্থলের নিঃশ্বাস হরি, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। চিন্তা করতে পারছো? বৈশাখ মাস ছাড়া কিন্তু এই কবিতার আর বর্ণনা করা সম্ভব নয়। মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে, মধ্য সময়, দিনের দ্বিপ্রহর ভাগ, যে সময়ে এই বৈশাখ মাসে সূর্য একদম টকটকে লাল হয়ে রয়েছে, রাগান্বিত অবস্থা, এই সময়ে হঠাৎ করে দুপুর বেলাতে কে কে এইজন, এই মহাশক্তিধর, যে এই বিরাট রূপ আকাশ, এই আকাশে সূর্যের উপরে কে এক বিরাট ছাতা ছায়া ধরল, আর কানন আনন পাণ্ডুর করি, বাগান সঙ্গে মানুষের মুখমণ্ডল, পৃথিবীর মুখমণ্ডল পর্যন্ত অন্ধকার কালো পাণ্ডুর করল, জল স্থলের নিঃশ্বাস হরি, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। আলোয়ে অর্থাৎ নিজের বাসাতে, মানুষের বসবাসের জায়গায়, কুলায়ে অর্থাৎ পাখির বাসা, যেখানে পাখিরা ঘুমিয়ে থাকে সেগুলিতেও, এবং যারা ঘুমিয়েছিল ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ, তারাও কিন্তু তন্দ্রা ভুলে গেছে, কারণ ঝড়ের কি বিকট আওয়াজ। আজকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তারা সারি সারি নিস্পন্দ, মরুত পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, বসিয়াছে কানে দূর গগনের বজ্রঘোষণ ছন্দ। এখন বনস্পতি, বনস্পতি মানে বড় বড় গাছ, আজকে দেখি যে বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, যে কবি মনে করছেন আজকে কিন্তু উপায় নেই। বড় বড় বনস্পতি যারা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আমাদের চারপাশে, তারা কিন্তু মনে মনে ভাবছে আজকে কিন্তু আমাদের আর আশা থাকবে না, যে কোনো সময় আমাদের ডালপালা ভেঙে পড়বে। নিমেষ গণিছে তাই কি তারা সারি সারি নিস্পন্দ, মরুত পাথারে বারুদের ঘ্রাণ, এখনই ব্যাকুলে তুলিয়াছে প্রাণ। আর বাতাস থেকে শুরু করে জলভাগ সর্বত্রই যেন একটা বারুদ বারুদ গন্ধ উঠে গেছে, কানে যেন মনে হচ্ছে কোথানের থেকে একটা বজ্রপাতের আওয়াজ, ঝড়ের আওয়াজ, যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে কোথাও। হেরি যে হেতায় আকাশ কটা, হে ধূম্র মেঘের জটা, কোথায় যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জোটা, অথবা অকিরে অচল সচল, ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইয়া উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি জটা। তাই আকাশ কটাহে, কটাহে শব্দের অর্থ হচ্ছে কড়াই। বাড়িঘরে আমরা কড়াই দেখেছি, কড়াইটাকে যদি উপর করে ধরা হয় তখন দেখা যায় গোল এরকম। আকাশটার দিকে তাকিয়ে দেখবে আকাশটাও ঠিক কড়াইয়ের মতন। এই কড়াইটাতে যেন অন্ধকার কালো করে মেঘ ধরেছে, আর সেই মেঘগুলো কি হচ্ছে, যেন কারোর মাথার উপরে জটাজাল পাকিয়ে প্রবল বেগে যেন একটা অচল সচল, অর্থাৎ পর্বতের মতো, পাহাড়ের মতো একটা ঘন কালো অন্ধকার হয়ে ছুটে চলেছে। আর কোথায় যাচ্ছে, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি জটা, যেন মেঘের থেকে যেন দ্রুত বেগে ছুটে বেরিয়ে যাচ্ছে কোথায়, সূর্যের থেকে যে রশ্মির জটা বার হচ্ছে সেগুলিকে গ্রাস করে দিতে। ওই শোন তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটা ভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব, নাসা গঞ্জন ঝঞ্ঝা। আর শোনো কোথায় যেন নির্ঘোষে দুলিয়া উঠছে জটা ভার, আর আলুথালু হয়ে যাচ্ছে চতুর্দিক, যেন কেউ জোরে জোরে নাক ডাকছে এরকম আওয়াজ। মানে কোথায় যে কি হচ্ছে বলা বড় মুশকিল। পিঙ্গল হলো গলতল দেশ, ধুলি ধূর সরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার। আর চতুর্দিক যেন পিঙ্গল বর্ণ হয়ে গেছে, হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে, আকাশের তলদিকটা যেন একদম কোনো সময় হঠাৎ করে খালি হয়ে যাচ্ছে, কোনো সময় অন্ধকার হয়ে যাচ্ছে, যেন একটা উথাল পাথাল অবস্থা। চুল বাঁধে সন্ধ্যার সময়, আমাদের মা মাসিদিকে দেখেছি বেনি বন্ধন করতে সন্ধ্যার সময়, কিন্তু মনে হচ্ছে যেন এই বেনি বন্ধন খুলে আলুথালু করে দিচ্ছে কেউ। অঙ্কুশ কার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে,
দিকবারণেরা বেদনায় অধীর বিদারিছে নবদন্তে। আর কবি এটার সঙ্গে তুলনা করছেন যে বড় বড় দিকবারণ অর্থাৎ বড় বড় হস্তিরা বেরিয়েছে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে যেন মনে হচ্ছে। দেবতা এবং অসুরের মধ্যে দ্বন্দ্ব, বাজে ঘন ঘন রণদ্বন্দ্বী, বাজে সে আওয়াজ কোথা যায় ডুবি, জুজিতেছে কোন মহাবাহু বল দুর্লোক দূরপন্থে। যেন কোথায় দেব এবং অসুরের মধ্যে যেন একটা ঝগড়ার সূত্রপাত হয়েছে। অসুরের দল চাইছে দেবতাদেরকে গ্রাস করে ফেলতে, মিহিরকে সূর্যকে গ্রাস করে ফেলতে, সমস্ত মেঘকে ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দিতে। তো এখন লণ্ডভণ্ড করে দেওয়া যাবে না কোনো মতেই, কাজেই দেবতাদের শক্তি বেশি, প্রকৃতির শক্তি বেশি, অসুরকে তারা মেরে ফেলবে, বধ করে ফেলবে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাথ বৃষ্টির অসুরের বাধাকে করিল নিশ্চিহ্ন। নেমে আসে জল বান ভাঙা জল, ম্লান হয়ে আসে মেঘকজ্জ্বল, আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হলো ছিন্ন। আর যুদ্ধ হলে কি হয়? যুদ্ধ হলে কিছু কিন্তু রক্তপাত হবে, অনেকেই মারা যাবে, অনেকেই কিন্তু নিজের প্রাণ বাঁচাবে। এখানে দেব অসুরের দ্বন্দ্ব, অর্থাৎ মেঘের সঙ্গে প্রকৃতির যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু তারা পরাস্ত, ক্ষতবিক্ষত হয়ে গেছে দেহ। আর এই রক্তপাত কিসের? এই রক্তপাত হচ্ছে মেঘ আকাশ থেকে সরে গেছে, আর এখন ঘন কালো অন্ধকার মেঘ সরে গিয়ে যে প্রখর গরম, এই গরমটা সরে গিয়ে ঠান্ডা বাতাস ছুটে এসেছে, ঘনীভূত হয়ে সেই জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি অঝরে বৃষ্টি ঝরঝর করে নেমে এসছে, নেমে আসে যেন বাঁধ ভাঙা জল। আর এই প্রকৃতির যে ধুলা কালিমা সব যেন বয়ে আসছে ঝরঝর করে। তখন কি বলছে? হেরো ফিরে চলো, সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ, আকাশ নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক, বায়ু বহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলো কুলো ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। আর এখন প্রকৃতি কিছুটা হাঁপ ছেড়েছে, নিঃশ্বাস ফেলছে যে যাক, এখন ওই শত্রুপক্ষ সরে যাচ্ছে, এখন ঝড়ঝাপটা সব সরে গেল, এখন ধৌত ধরার পঙ্ক, আকাশ হয়েছে নির্মল, বাতাস বইছে মৃদু মৃদু করে। আর কি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আলো ঝলমল করছে, তারা ফুটে উঠেছে গাছে গাছে, যেন বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ তবু ভুলে যায় অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানলা উঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। এই কালবৈশাখী হোক সে ভীষণ, তবু প্রকৃতি যেন এক অদ্ভুত উল্লাসে মেতে উঠার কারণ, চৈত্রের চিতাভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তিন অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরে উবুকে মৃত্যুর। একটাই কারণ, যে প্রকৃতিতে গরম হয়ে গেছিল, তৃণ গুল্ম লতা সব মরে ছারখার হয়ে গেছিল। প্রকৃতির যে সমস্ত মানুষ ছাড়াও কিন্তু অনেক পশু পাখি জীবজন্তু রয়েছে, যারা সেই ফাল্গুন চৈত্র মাস থেকে জল পায়নি, স্নান করতে পায়নি, খেতে পায়নি, তারা হাহা করছিল, একবারে হাহাকার জলের জন্য। তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরে মৃত্যুর। আর মাটি ভিজবে, এখানে নতুন নতুন চারা গাছের উদ্ভব হবে। শুনি টঙ্কার পিনাকে, শিবের পিনাক, যে শিবের যে তীরধনুকের আওয়াজে চমকে উঠেছে, চমকে ওঠার পর তারপরও প্রকৃতি কিন্তু বলছে একটা কথা, তবু জয় জয় সেই শুভ কীর্তির। যে এত বড় লড়াই জঞ্জাল, দেব অসুরের ঝগড়া, মেঘ ভেঙে পড়ছে, যেন আকাশ ভেঙে পড়বে, কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা কাল বৈশাখীর শুভ কীর্তিরই আমরা জয়ধ্বনি করব। এত যে ভীষণ তবু হেরি তারে ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। মনে হয় যেন কানে কানে কাল পুরুষ কিছু বলে যাচ্ছে যে হোক না, পৃথিবীতে নতুন কিছু পেতে গেলে, প্রকৃতিতে নতুন কিছু পেতে গেলে কিছু তো দিতে হবে। কিছু হয়তো বা ভেঙে যাবে, প্রকৃতিতে গাছপালা কিছু নষ্ট হবে, কিছু ধুলি ধূসরিত হবে, কিন্তু চৈত্রের চিতার ধুলি ধূসরিত পঙ্খ উড়াতে গেলে কিন্তু এই ধরনের কালবৈশাখীর প্রয়োজন আছে। আর কালবৈশাখী আসলে পরেই কি রচিত হবে? ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। আর কালবৈশাখী আসে কখন? বৈশাখ মাসে। এই নামটার সঙ্গে যারা জড়িত আছে কাল বৈশাখী, অর্থাৎ খারাপ কিছু বৈশাখের ঝড়ঝাপটা শুরু হবে এর মধ্যেই। আর তখন কি হবে? নববিধানের আশ্বাস দুর্দর্শ, অর্থাৎ এখানে নতুন কিছু পাওয়া যাবে। কালবৈশাখী হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তৃণ অঙ্কুরে রস সঞ্চার হবে, প্রকৃতিতে মাটি নরম হবে, চাষি ভাইরা লাঙ্গল চালাতে পারবে, পুকুরে ডোবাতে জল হবে, আর আমরা নিজের প্রাণ ফিরে পাবো।
প্রকৃতির সঙ্গে আমরা যারা জড়িত তারা আমরা সবাই প্রাণ ফিরে পাবো। প্রাণ ফিরে পেতে হলে কাল বৈশাখীর অবশ্যই প্রয়োজন আছে। যদি কিছু হয়তো এর জন্য আমাদেরকে কিছু দিতে হতে পারে, কিছু হয়তো ত্যাগ স্বীকার করতে পারে, আমাদের বাড়ি ঘর ভেঙে যেতে পারে, কারণ আমরা পল্লী প্রকৃতির মধ্যে বসবাস করি। এই পল্লী প্রকৃতিতে সবাই যে বড় বড় বাড়ি ঘর তা না, কিছু কিছু কাঁচা বাড়ি থাকবে, ইলেকট্রিকের খুঁটি পড়ে যাবে, তার ছিঁড়ে পড়বে, কিছু গাছ ভেঙে পড়বে, কিছু হয়তো নষ্ট হবে। নষ্ট হলেও আমরা কিন্তু নতুন কিছু পাওয়ার আশায় আমরা কালবৈশাখীর বারবার বন্দনা করব। এই হচ্ছে কবিতা। কবিতাটা আশা করি তোমরা শুনলে কিছুটা মনে থাকবে। আগামী দিনগুলিতে আমরা কিন্তু আবার ক্লাসে ফিরে যাব। তখন তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, আর হয়তো বা অল্প টাইমের কারণে হয়তো একটু দ্রুত পড়াচ্ছি, তোমাদের হয়তো বা কিছু মিস হতে পারে। মিস হলেও কোনো ভয় নেই, আমরা কিন্তু আবার ক্লাসে ফিরে যাব। তখন আবার রিভিশন পিরিয়ডে তখন কিন্তু তোমরা আরামসে আমাদের স্যার ম্যাডামরা, যখন আমরা রাজ্যের সর্বত্র নিজের নিজের স্কুলে যাব, তখন কিন্তু তোমরা কিন্তু প্রাণ খুলে জিজ্ঞাসা করতে পারবে যে স্যার এটার মানে কি, এটার মানে কি। তথাপি আমি তোমাদের 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের যতগুলি প্রশ্ন হবে এই কবিতার থেকে যতগুলি প্রশ্ন হয় আমি একটু বলার চেষ্টা করছি। তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি মনে রাখার চেষ্টা করো। যেমন প্রথমে যে কালবৈশাখী কবিতাটায় কবিতার কবিকে মোহিতলাল মজুমদার। কবিতাটির কবি, তার জন্ম তারিখ কখন? 1888 খ্রিস্টাব্দে। এই দুটি গেল প্রশ্ন প্রথম। এরপরে ধরো কানন শব্দের অর্থ কি? বাগান। আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে। আলোয় শব্দে একবার প্রশ্ন এসেছিল উচ্চ মাধ্যমিকে তোমাদের পরীক্ষাতে। আলোয় শব্দের অর্থ হচ্ছে বাড়িঘর, বাসা। কুলায় শব্দের অর্থ কি? কুলায় শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা, অর্থাৎ পাখির অস্থায়ী বাসা। তন্দ্রা ঘুম। আজকে দেখি বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ। বনস্পতি বড় বড় গাছ, এই প্রকৃতিতে যে সমস্ত বড় বড় গাছগুলি আছে সেগুলি হচ্ছে বনস্পতি। মরুত পাথারে বারুদের ঘ্রাণ। মরুত শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাতাস, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। হেরি যে হেতায় আকাশ কটাহে। আকাশ কটাহ, আকাশ রূপ যে কটাহ অর্থাৎ আকাশ কড়াই, আকাশ রূপ কটাহ কড়াই। পিঙ্গল হলো গলতলদেশ। পিঙ্গল পিত্তবর্ণ, সঙ্গে রক্তিম আভা রয়েছে যে বর্ণটা, সেটা হচ্ছে পিঙ্গল। অঙ্কুশ কার ঝলসিয়া ওঠে। অঙ্কুশ হাতি চালাবার জন্য, হাতির যে উপরে বসে থাকেন মাহুতরা একটা বড় বড় করে বল্লম ব্যবহার করে থাকেন যে হাতিটাকে চালনা করার জন্য। এটার কানের পাশে একটা খোঁচা দেওয়া হয়, তখন সে হাতি ডান দিকে বাঁ দিকে পরিচালিত হয়। অঙ্কুশ শব্দের অর্থ হলো গিয়ে বল্লম। দুই মহাবাহুবল যুজিতেছে কোন? দুই মহাবাহুবল। এখানে দেবতা ইন্দ্র, যিনি বৃষ্টির দেবতা ইন্দ্র, আর অসুর, এদের মধ্যে সংঘাত। আমরা কল্পনা করে নিচ্ছি যে বৃষ্টি চাইছে এই প্রকৃতিতে নেমে আসছে, অসুরেরা বাধা দিচ্ছে যে কোনো মতেই এখানে নামতে দেব না। এই দুই মহাবাহুবলের মধ্যে একটা কাল্পনিক সংঘাত হচ্ছে। বিজয় শঙ্খ। হেরো চলো ফিরে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ। জিতলে পরে পরে বিজয় শঙ্খ বাজায় না, বাজায় যে বিজয় শঙ্খ, সেই বিজয় শঙ্খের কথা এখানে বলা হয়েছে। এই গেল তোমার ছোট ছোট প্রশ্নগুলি। এছাড়া ধরো 3 নম্বরের জন্য মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিলকে। এখানে কোন দিনের কথা বলা হয়েছে, কে অন্ধ করিল, এরকম করে 3 নম্বরের প্রশ্ন আসবে। আজকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ। কেন বনস্পতির ভাগ্য মন্দ? কি ধরনের বনস্পতির ভাগ্য মন্দের কথা বলা হয়েছে কেন, এরকম করে 3 নম্বরের প্রশ্ন আসবে। আরো ধরো দিক বারণেরা বেদনায় অধীর বিধারিছে নবদন্তে। দিক বারণ কারা? তারা বেদনায় অধীর হচ্ছে কেন, এরকম করে 3 নম্বরের প্রশ্ন আসবে। যুঝিতেছে কোন? দুই মহাবল দুর্লোকে দূরপন্থে। যুঝিতেছে দুই মহাবাহুবল। যুঝিতেছে অর্থাৎ যুদ্ধ করছে, আর দুই মহাবাহুবল, একটু আগে বলছিলাম যে বৃষ্টির দেবতা ইন্দ্রের কথা বলা হয়েছে, আর যারা বৃষ্টিটাকে বাধা দিচ্ছে সে অসুরদের করে। এই দুই মহাবাহুবল তারা দুর্লোকে অর্থাৎ আরো দূরে অদৃশ্য স্থানে থেকে তারা দূর পন্থে কোনো জায়গায় দাঁড়িয়ে তারা যুদ্ধ করছে। হোক সে ভীষণ ভুলে যায় তবু অদ্ভুত উল্লাসে। কেন ভীষণ? আর যদি বা ভীষণ হয় তাহলে অদ্ভুত উল্লাসে মেতে উঠে কেন, এরকমের 3 নম্বর প্রশ্ন থাকতে পারে। ভীষণ এই কারণেই যে কাল বৈশাখী, আমরা কাল কথাটা কখন প্রয়োগ করে থাকি? কাল পুরুষ, অর্থাৎ এটা খারাপ পুরুষ। কাল রাত্রি, এটা খারাপ রাত্রি। ঠিক এইভাবে
কাল বৈশাখী অর্থাৎ যে ঝড় ঝাপটাটা আসবে আমাদের প্রকৃতিতে নেমে আসবে সেটা কিন্তু খুব একটা ভালো আসবে না, গোটা পৃথিবীর গোটা প্রকৃতিকে যেন একটা তছনছ করে দিয়ে যাবে, যার জন্য এটা ভীষণ। আর অদ্ভুত উল্লাসে কেন হবে? অদ্ভুত উল্লাসে হবে এই কারণেই যে কালবৈশাখী আসলে পরেই আমাদের যে একটা গুমট গরম, এই গরম ভাবটা কেটে যাবে। কারণ এখন অনেক দিন ধরে ধরে গরম হতে 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 গরম জমতে জমতে একটা চরম মুহূর্তে যখন পৌঁছে যায়, তখন গরম হয়ে গেলে কি হয়? গরম হয়ে গেলে কি হয়? গরম হয়ে গেলে পরে বাতাসটা গরম হয়ে গেলে হালকা হয়ে উপরে উঠে যায়, তখন সাইড থেকে ঠান্ডা বাতাস দৌড়ে ছুটে আসে, যার জন্য কিন্তু কালবৈশাখী হয়। আর কালবৈশাখী হলে কি হবে? বৃষ্টির ধারা নেমে আসবে, এই প্রকৃতি ভিজবে, মাটি ঠান্ডা হবে, আর অদ্ভুত উল্লাসে প্রকৃতি মেতে উঠবে। জয় জয় তবু শুভ কীর্তির, এটা নিয়ে কিন্তু একটা 6 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা। যে এত বড় প্রথম কথা, 6 নম্বরের প্রশ্নটা কিভাবে আসবে বলে দিই, যে কাল লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, আর জয়ধ্বনি কামনা করা হয়েছে কেন? যদি এতই ভয়ঙ্কর হতে থাকে তবু তার জয়ধ্বনি কামনা করা হয়েছে কেন? আর যদি জয়ধ্বনি কামনা করা হয়েছে তাহলে শুভ কীর্তি, সেই শুভ কীর্তিগুলি কি কি? শুভ কীর্তিগুলি তো বললামই, যে শুভ কীর্তি প্রকৃতিতে মাটিতে রস সঞ্চার হবে, তৃণগুল্মের সঞ্চার হবে, চাষি ভাইরা চাষ করতে পারবে, নদী পুকুরে জল হবে, মাছ চাষ হবে, আমরা প্রকৃতিতে খেতে পড়তে পারবো, যার জন্য এই কালবৈশাখী হলে পরে তার জয়ধ্বনি করব। আর জয়ধ্বনি করার সঙ্গে সঙ্গে তার শুভ কীর্তিগুলি কথা আমরা মনে রাখবো। আরেকটা 6 নম্বরের প্রশ্ন হতে পারে, এত যে ভীষণ তবু হেরি তারে ধরায় ধরে না হর্ষ, কাল লেখা কোন কবিতা? ভীষণ কেন? আর যদি ভীষণ হয়ে থাকে তাহলে তাকে হেরি, তাকে দেখে আমাদের ধরাতে হর্ষ ধরে না কেন? ওই অ্যাগেন একই রিপিট উত্তর, যে কবি মহিতলাল মজুমদারের লেখা কালবৈশাখী কবিতা। ভীষণ এই কারণে যে ঘন কালো অন্ধকার হয়ে মেঘ আসে, ভেঙে চুরে নষ্ট করে দেয়, যার জন্য ভীষণ। আর তাকে দেখে হর্ষ ধরে না, যে আমরা কালবৈশাখীর মানে ফলগুলি আমরা কি কি পাবো, ভালো জিনিসগুলি যেগুলি পাবো, তার জন্য আমাদের ধরাতে হর্ষ ধরে না। যাই হোক, এখন আমি তোমাদেরকে আরেকবার বলি যে তোমরা ভালো থাকবে, অবশ্যই পড়াশোনা করবে, ফাঁকি দিয়ে সময় নষ্ট করো না। সময় নষ্ট করার মতন সময় তোমাদের নেই। এইচএসে একটা দিন সময় নষ্ট করা মানে বিরাট ব্যাপার। তাই আমি পর্ষদকে ধন্যবাদ, যে যারা এইভাবে পড়িয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার। আমরা ঈশ্বরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে শ্রেণীকক্ষে পৌঁছাতে পারি, যত তাড়াতাড়ি শ্রেণীকক্ষে পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি তোমাদের কাছাকাছি যেতে পারবো। সেই দিন সেই সময় তোমরা কিন্তু আমাদেরকে যে যে জায়গাগুলিতে কবিতার বা গদ্যের কোন জায়গাতে কোনো কিছু জানার কিছু চাহিদা থাকলে, অসুবিধা থাকলে খাতায় এখনই নোট করে রাখো। আর সেই সেই জিনিসগুলি তখন শ্রেণীকক্ষে আমাদেরকে জিজ্ঞাসা করবে, বলবে, আমরা সেগুলির উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থাকবে। বাই বাই।